নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যে হচ্ছেটা কি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অনেকে বলছেন যে রাজ্যে তো এখন তৃণমূল কংগ্রেস 29টা সিট নিয়ে একেবারে মানে বিশাল ব্যাপার। তো এই রকম পরিস্থিতিতেও কিন্তু আমরা দেখছি রাজ্যের বিরুদ্ধে একের পর এক রায় আসছে, কলকাতা হাইকোর্ট তুলনা করছে। এইরকমই একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে আছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তন্ময় বসু। তন্ময় দা, আপনি একটা অর্ডারের কপি আমাকে পাঠিয়েছেন, আমি দেখে পুরো স্তম্ভিত যে রাজ্যে হচ্ছেটা কি, মানে এইসব কি হচ্ছে। কিন্তু আপনি একা স্তম্ভিত নন, এখানে সমস্ত আইনজীবী থেকে শুরু করে এমনকি বিচারক পর্যন্ত স্তম্ভিত। পলাশীপাড়া থানার অন্তর্গত, আপনি কোনোদিন ভেবে মানে অন্ততপক্ষে হয়তো ভাবতেও পারবেন না, একজন নিরীহ মহিলা যে তার নিজের সর্বোচ্চ বিক্রি করে একটা সামান্য একটা 0.7 ডেসিমিল, মানে সেটা 1 ডেসিমিলও জায়গা নয়, সেই ডেসিমিল জায়গা উনি কিনেছেন। কিনে তার একটাই কারণ, উনি একটা দোকান তৈরি করবেন, কারণ দোকানের দিয়ে উনি সেইটুকু দিয়ে তার নিজের জীবিকা অর্জন করবেন। সে সবে দোকানটা রেডি করতে শুরু করে, কনস্ট্রাকশন করে, ছাদটা ঢালাই করে। ইন দ্য মিন টাইম ওখানকার লোকাল কিছু রুলিং পার্টির সব কিছু লোক, মানে হত্যাকর্তা বিধাতা, তারা নিজেরা, এবং তাদের মধ্যে তাদের পরিচয় কি, তাদের মধ্যে দুজন হচ্ছে ওখানকার লোকাল পঞ্চায়েতের মেম্বার এবং একজন হচ্ছে জেলা পরিষদের মেম্বার। তারা জোর করে সেই ওই জমি দখল করে নেয় এবং সেখানে ওখানকার লোকাল একটা রুলিং পার্টির যে পার্টি অফিস তারা চালু করে দেয়। এবং সবচাইতে বড় কথা, আপনি চিন্তা করতে পারবেন এটা কোন জায়গায়, কোন রাজ্যে আপনি বসবাস করছেন। আপনি বলতে পারেন যে যেখানে একজনের আমার দলিল আছে এবং তার মিউটেশন আছে, এবং শুধু মিউটেশন বলে নয়, তার নামে খাজনা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। যারা দখল করেছে তাদের কোনো রকম কোনো রাইট, টাইটেল এবং ইন্টারেস্ট, অর্থাৎ কোনো মালিকানার কোনো প্রমাণপত্র এখানে নেই। সেখানে তারা জোর জবরদস্তি করে সেখান থেকে তাকে উৎখাত করা হলো। এবং শুধু আপনাকে বিশ্বাস করতে পারবেন না, ওই জায়গার ত্রিসীমানায় তারা আসতে পারছে না, গেলে তাকে থ্রেট দেওয়া হচ্ছে, আসলে এখানে পুঁতে ফেলুন। ঘরের মধ্যে ভীত সন্ত্রস্ত। অনেকদিন পরে তারা নিজেরা একটা মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমার কাছে আসেন এবং আসবার পরে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে একটা মামলা দায়ের করা হয়। মহামান্য হাইকোর্টের কাছে সমস্ত ছবি থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে দেখানো হয়। দেখানোর পরে যারা এই ধরনের এই দোকান টোকান সমস্ত কিছু করে পার্টি অফিস তৈরি করছে, তাদের যিনি আইনজীবীকে উনি জানতে চান যে আপনার এখানে কি আছে, কোনো কি প্রমাণ আছে। উনি বলেছেন কোনো মালিকানা হিসাবে কিছু আছে। উনি বলছেন না, আমাদের কোনো মালিকানা নেই, ফাঁকা জমি পেয়েছি, ঢুকে গেছি। কোর্ট ওখানে বলেছেন, আপনি তো নিশ্চয়ই জানেন, এখন তো ইউটিউব খুললেই লাইভ স্ট্রিমিং কোর্ট সবসময় দেখাই যায়। বিচারক সম্পূর্ণরূপে বলতে গেলে অত্যন্ত রেগে অগ্নিশর্মা, এবং তাদেরকে বলেন যে তার মানে আপনি যে কোনো জায়গায় আপনি ফাঁকা দেখলে, ইডেন গার্ডেনের পাশে তো অনেক ফাঁকা জায়গা আছে, তাহলে নিয়ে নিন ওখানে। একজন মানুষ, একজন নিরীহ, একজন ভদ্রমহিলা তার নিজের ন্যায্য, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যে জমি কিনেছে, সেই জমি কি করা হলো না, সম্পূর্ণরূপে ইল্লিগ্যালি অধিগ্রহণ করে সেখানে পার্টি অফিস করা হলো। আপনি নিজে বলুন তো কোন রাজ্যে আপনি বসবাস করছেন। তারপরে তাকে বলা হলো কি ব্যাপার, সে কিছুই বলতে পারছে না, কিছুই বলতে পারছে না। বিএলআরও অফিসের কাছে স্টেটের যিনি উকিল, তিনি বলেছেন হরিহর এই পলাশীপাড়া যে পুলিশ স্টেশন, সেখান থেকে একটা কমিউনিকেশন লেটার দেওয়া হয়েছে, বলুন এখানকার মালিকানা কে। তারা ভারবালি বলেছে যিনি ওই ভদ্রমহিলা সেই মালিকানা। আরো কি তথ্য দিন। বিএলআরও কার কটা মাথা আছে, তারা ওদের এগেনস্টে কোনো কথা বলতে পারছে না। একমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে সামনে 3 জুলাইয়ের মধ্যে ওখানে গিয়ে ইন্সপেকশন করতে, এবং ইন্সপেকশন করবার পরে প্রত্যেকের মাপ যোগ করে ওনার যাতে পাওনা গন্ডা, ওনার মালিকানার প্রমাণপত্র সমস্ত কিছু দেখে ওনার জমি ওনাকে ফিরিয়ে দেওয়া যাবে। এবং সবচেয়ে বড় কথা, আরো আশ্চর্যজনক ঘটনা আপনাকে বলি, এটা সম্পূর্ণ একটা অভিযোগ পিটিশনের কাছ থেকে যিনি আর কি মামলাকারী। পলাশীপাড়া থানায় উনি বিচারের জন্য গেছিলেন,
এইরকম ঘটনা ঘটেছে। থানা থেকে কি বলেছে জানেন অফিসার? আপনি এখানকার এমএলএ থেকে পারমিশন নিয়ে আসুন, তাহলে আমি শুনবো আপনার কথা। আপনি চিন্তা করতে পারেন, আপনি থানায় যাবেন, থানা থেকে আপনাকে বলছে এমএলএ থেকে পারমিশন করে আসুন। থানাটা কার আন্ডারে আপনি বলুন? থানাটা কি, তাহলে কি এখানে এমএলএ রাজ্য চলছে? এমএলএ সাবঅর্ডিনেট হচ্ছে থানা। আপনাকে তার মানে আপনি কোন পার্টি করেন না করুন, আর এরা তো কোনো পার্টি নয়, এরা তো নিরীহ লোক। আপনি আজকে বলছেন বিশ্বজিৎদা কে 29টা আসন পেয়েছে, কে 25টা আসন পেয়েছে। আরে আসার পরে যিনি জিতেছেন কিন্তু সবার নেতা, যে ভোট দিয়েছে তারও নেতা, যে ভোট না দিয়েছে তারও নেতা, যে নোটা দিয়েছে তারও নেতা। তাহলে এই যে প্রশ্রয় দেওয়া, এই যে ঘটনাগুলো, এগুলো তো প্রশাসনের একটা চোখের এড়িয়ে যাওয়ার ব্যাপার না, প্রকাশ্যে হয়েছে সামান্য সামনে একদম মেন রাস্তার উপরেই যে জায়গা সেখানে দখল করেছে। এমনকি ওই যে 3 জন মিলে আর কি যারা এই দখল করেছে, তারা এই নিরীহ যে ভদ্রমহিলা, তার কাছ থেকে 20 লাখ টাকা দাবি করেছে। আপনি ভেবে দেখুন, আর সে নিজে টাকা দিয়ে সে জমি কিনেছে, তারপরে তাকে আবার 20 লাখ টাকা দেবে। 20 লাখ টাকা দেওয়ার পর তারপর আমি আমার আর কি জমি ফেরত পাবো। একটা কথা সবসময় মানে আপনি দেখবেন সিনেমা টিভিতে যা দেখা যায়, আমি তো দেখেছি এটা বাস্তব, মানে সব সমাজে প্রতিফলন হচ্ছে যে পাওনাদার যারা যারা রয়েছে, এখানে কোনো পাওনাদার না, এরা তোলাবাজ। আপনি জমি কিনেছেন, এখানে আসবেন, আমি আপনার জমি যে কোনো সময় দখল করে নেবো, তার জন্য আমাকে তোলা দিতে হবে। আপনি দিতে পারবেন, নালে আপনি জমি থেকে বাইরে থাকবেন। এই হচ্ছে অবস্থা। ক্যালকাটা হাইকোর্টের উনি পরিষ্কারভাবে, মানে দত্তহীন ভাষায় পরিষ্কার বলে দিয়েছেন 8 জুলাইয়ের মধ্যে ওখানকার যিনি বিডিও বিএলআরও সবাই মিলে মাপজোপ করে তার কি সমস্ত কিছু ডকুমেন্টস করে জমি দিচ্ছে না। বলছি, মহামান্য বিচারপতিরা তো একের পর এক রায় দিচ্ছেন, মানে প্রতিটা ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে আসতে হবে, তারপর সাধারণ মানুষ সুরাহা পাবে, নালে পাবে না। এটা কি তাহলে আমরা ভোট দেবই বা কেন? সরকার চলবে কেন? কলকাতা হাইকোর্ট ভোট চালাক, মানে চালাক, সরকার চালাক হচ্ছে। রাজ্য এখন চালাচ্ছে কলকাতা হাইকোর্ট। আপনি বলুন, এই ঘটনার জন্য কি হাইকোর্টে আসার দরকার ছিল? প্রশাসনের দরকার। তাহলে প্রশাসনের মানে কর্মক্ষমতা নেই। প্রশাসন, এবং শুধু কর্মক্ষমতা নেই নয়, প্রশাসন তার মানে কি সম্পূর্ণ একচোখা ভাবে অবস্থা নিচ্ছেন। তার মানে যখন দেখছে যে যারা এই ধরনের ঘটনা করছে তারা হচ্ছে ওখানকার লোকাল পঞ্চায়েতের মেম্বার এবং জেলা পরিষদের মেম্বার, সেই জন্য প্রশাসন পিছিয়ে আসে। তার মানে আপনি বুঝতে পারছেন প্রশাসনের অবস্থানটা কিরকম। তাহলে কে বিশ্বাস করবে প্রশাসনের ব্যাপারে? কে বিশ্বাস করবে প্রশাসনের ওখানে? আপনি জানেন ওখানকার নদিয়ার যে ওখানকার একজন মানে লিডার, তার নাম হচ্ছে মানিক ভট্টাচার্য, তিনি এখন জেলে। ম্যাক্সিমাম লোকটাই তো এখন জেলে চলে গেছে। তাহলে কোন এমএলএর কাছ থেকে পারমিশন নেবে? পারমিশনের ব্যাপার না, আসলে পারমিশন যখনই যাবে ওখান থেকে আবার একটা তোলা আদায় হবে, পারমিশনের নামে তোলা আদায়। কথাটা বুঝতে পারছেন তো? সুতরাং আপনি যে কথাটা বলছেন এটা খুবই লজ্জাজনক ঘটনা। মামলা করতে প্রশাসনের সম্পূর্ণরূপে অক্ষমতা এবং ডেলিভারের অক্ষমতা, সেই ডেলিভারের অক্ষমতার জন্য যে এখানে আসতে হচ্ছে, এর একটাই কারণ হচ্ছে প্রশাসন সম্পূর্ণরূপে একটা দলদাসী পরিণত। ধন্যবাদ। এইখানে আমার একটা বড় প্রশ্ন, ধরুন কলকাতা হাইকোর্ট রায় দিল যে ওনাকে জমিটা ফেরত দিয়ে দিতে হবে, বাধ্য হয়ে পুলিশ গিয়ে জমি থেকে লোককে সরিয়ে দিল, যারা ওখানে দখল করে আছে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভেঙে দিল, সরিয়ে দিল, কিন্তু লাইফ রিস্কে চলে গেল না মহিলাটা। অবশ্যই সেক্ষেত্রে কি হবে? আপনি একদম খুব সংগত কথা বলেছেন। আজকে আপনি জানেন, আপনি সমস্ত কিছু কথা আরো ওটার সাথে যা যা ঘটনা ঘটেছে আমরা লিখতেই পারিনি। আমি বলেছি লিখতে, উনি বলছেন যে উকিলবাবু আপনি তো লিখবেন, কিন্তু আমাকে তো ওখানে থাকতে হবে। আমাকে এখনো পর্যন্ত সামনের 3 কিলোমিটার পর্যন্ত আমি রাস্তায় যেতে পারি না, এরপর আমাকে সম্পূর্ণ তো মানে জেলা ছাড়া করে দেবে। তাহলে এইরকম পরিস্থিতিতে আপনি যে কথাটা বলছেন যে আমি ওখানে রয়েছে মানে থাকার পরে তারপরে তাদের অবস্থা আদৌ প্রাণনাশের কোনো ব্যাপার হবে কি হবে না? এটা হবেই, এবং যদি এরকম ঘটনা ঘটে তার মুখের গ্রাস আমি কেড়ে নিচ্ছি, সেটা হবে না। তার জন্য আমরা ক্যালকাটা হাইকোর্টের কাছে অবশ্যই বলবো যে দেখুন এদের কিন্তু লাইফ রিস্কের ব্যাপার হয়ে গেছে। আমি তো অর্ডার দিয়ে গেলাম, কিন্তু যে পুলিশ এতদিন ধরে তাদের অভিযোগের উপর ভিত্তি করে কোনো কাজ করেনি, এখন তাকে জোর করে কাজ করতে হচ্ছে, তার মানে তাদের যে একটা রোষানলে পড়বে না, তারা
তারা আর মানে যারা যারা অকুপাই করে রয়েছে তারা তো একেবারে এক লোক, তারা হচ্ছে ইয়াসম্যান হিসেবে কাজ করছে। সুতরাং এই যে ধরনের কোন রকম কোনো ব্যাপার, এবং আপনাকে একটা কথা বলি, আজকে নয় ওনার পাশে কেউ দাঁড়িয়েছেন বলে হয়তো সামান্য কিছু ভাবে উনি কিছু হয়তো খরচপত্র জোগাড় করে উনি এরকম বহু লোক আছে যাদের কোন রকম কোনো টাকার জোর নেই, তারা কি করবে? তাদের সাথে কে পেরে উঠবে বলুন? আর যদি আপনি এই নিয়ে কোনো জায়গায় কিছু বলতে পারবেন, তখনই বলবে আমরা 29 ওরা 10। আরে 29 হোক 10 হোক, কিন্তু এই অন্যায়গুলো তো আর মিথ্যে হয়ে যায় না। তন্ময়দা, এই মাত্র দুটো মহিলা এখান দিয়ে যাচ্ছিল, তারা 3 বছর ধরে কলকাতা হাইকোর্টে 2বার রায় পেয়েছে। এই সেম জিনিস বাড়ি দখল করে আছে, ভিডিও দেখালো, সবকিছু দেখালো, বলছে যে বাড়ি ছাড়ছে না। মানে এইটা হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতেও তৃণমূল কংগ্রেস ভোটে জিতছে। কিভাবে জিতছে তন্ময়দা? এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। জিতছে, আমার মনে হয় এর জন্য আবার আরেকটা সিবিআই তদন্ত করা দরকার। কিভাবে ডাকছে, আদৌ কি মানুষের মনের প্রতিফলন হচ্ছে নাকি না অন্য কিছুর প্রতিফলন হচ্ছে? বেশি শক্তির প্রতিফলন হচ্ছে না মানুষের মনের প্রতিফলন হচ্ছে? আমি আজ পর্যন্ত ভাবে এই ব্যাপারে কিছু জানি না। দেখুন, সত্যি কথা বলতে কি, কিছু কিছু মানুষ, আপনি যখন একটা রাজনৈতিক ব্যাপারে এলেন, আমি আপনাকে একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছেন যারা, আমি আপনাকে নাম করেই বলতে যাচ্ছি, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য, উনি একবার একটা জায়গায় হয়তো কোনো না কোনো মিডিয়ার মাধ্যমে এটা জানা গেছিল, বলেছিলেন যে এই যে আরামবাগে অনিল বসু যে একটা প্রায় 3-4 লক্ষ ভোটে জিতেছিলেন, এই ভোটের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়নি, এত ভোটে গণতন্ত্রের হার, এটা গণতন্ত্রের পরিবর্তন। আর আজকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, একজন এখানকার যিনি সাংসদ 7 লক্ষের ওপর ভোটে জিতেছেন। আপনি বিশ্বাস করতে পারেন এটা কি সঠিক? আপনি নিজেকে প্রশ্ন করুন, সঠিক কি গণতন্ত্রের প্রতিফলন এখানে হয়েছে? আপনি নিজে বলুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ভোটে জিতে ছুটিতে যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী যেখানে, সেখানে 1 লক্ষ ভোটে দিচ্ছে, সেখানে একজন সাংসদ তিনি হচ্ছেন 7 লক্ষ ওপর ভোটে দিচ্ছে। তন্ময়দা, ভোটে জিতে ছুটিতে যাচ্ছে। ছুটিতে মানে ছুটিতে তো সাধারণত দেখেছি যারা সরকারি কর্মচারী তারা যায়, মানে ভোটে জেতার পর কেউ মানে ছুটিতে যায়, এটাও একটা বিশাল ব্যাপার। ছুটিতে যাদের নিজেরাই প্রথম থেকেই ছুটিতে আছে, এবং জনগণের ওপর টেনশন দিয়ে তারা তো ছুটিতে থাকবেই। জনগণ এখন চলে আসছে কলকাতা হাইকোর্টে, আর তারা চলে যাচ্ছে আমেরিকা ওইসব জায়গায় ছুটি করতে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমরা তাও জনগণরা কেন মাননীয় এই মহামান্য হাইকোর্টের এখানে আসছে, কারণ মহামান্য হাইকোর্টের যে রায়গুলো আসছে, সেই রায়ের মাধ্যমে এখনো পর্যন্ত যতগুলো হয়েছে, সেটা যেই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক, রাজা সকল মান্তা হোক, অমৃত সিনহা হোক, জাস্টিস, যে কোনো জাস্টিস, তারা প্রত্যেকেই সম্পূর্ণ একেবারেই যে কোনো অন্যায় দেখলে তারা একেবারেই খুবই স্ট্রংলি সেখানে অ্যাকশন নেওয়ার জন্য বলছেন। এবার আপনি অবশ্যই বলতে পারেন, এই রায়টাকে তো এক্সিকিউশন করতে হবে পুলিশের, সেই পুলিশও যদি না করে, তাহলে আবার তাকে তারও উপরতলার যেখানে এসপি রয়েছে বা তারও উপরতলার যেখানে ডিআইজি রয়েছে, এদেরকে ডেকে আনা হচ্ছে। এগুলো আলটিমেটলি কি বার্তা যাচ্ছে জানেন অন্যান্য রাজ্যের প্রতি? সারা রাজ্য, সারা দেশ আজকে পশ্চিমবঙ্গের এই ধরনের ঘটনায় সবাই হাসছে। আজকে এই ধরুন দেশে ভোট হয়েছে, আপনি শুধু এই ভোটে বলে নয়, প্রত্যেকটা মানে বিধানসভা হোক, লোকসভা হোক বা পঞ্চায়েত হোক, আপনি বলুন, আপনি একটা ইনস্ট্যান্ট আমাকে দেখান এমন কোন রাজ্যে রিগিং হয়েছে বা ভোট দিতে পারছে না বলে এই ধরনের কোনো অভিযোগ এসছে? একটা জায়গাতেও নেই। একমাত্র অনলি ফর ভোট দিতে গেলে সেখানে মারধর হচ্ছে, সে দিতে পারছে না, সেই জন্য মামলা হচ্ছে এবং তার জন্য এফআইআর লজ হচ্ছে। তার মধ্যে কিছু এফআইআর হচ্ছে, কিছু এফআইআর হচ্ছে না। তো সুতরাং এই তো ব্যাপার হচ্ছে। আর আপনার কোন রাজ্যে বসবাস করছে, কিছুদিন আগে টিভিতে দেখতে পাচ্ছেন একজন অভিনেতা, তিনি বোধহয় বিধায়ক, সে একজন কোন জায়গায় ধাবাতে গিয়ে তার মালিককে মারধর করেছে। সে আবার পরে যখন সবাই মিলে জানাজানি হলো, তখন নিজে বলছে আমি ঠিক আছে, আমি আর ক্ষমা চাইছি। তার কারণ হচ্ছে তার একজন যিনি মানে ফলোয়ার, তার সম্পর্কে কেউ কিছু বলেছে, তাই আমি তাকে, তাহলে এবার আমি আপনাকে একটা ফাটিয়ে চড় মারবো, চড় মারার পরে বললো কেন চড় মারা মারলেন, না খুব ক্ষমা হয়েছে, কিছু মনে করবো। এই তো হয়ে যাচ্ছে ব্যাপার।
তো সুতরাং যাই হোক, এরকম চলছে চলুক। আমার মতে রাজ্য থেকে শুরু করে প্রশাসনের যে কাজটা করবার দরকার সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট। তুমি তো এখান থেকে অনেকক্ষণ শুনছো, কি মনে হচ্ছে একজন জুনিয়র আইনজীবী হিসাবে তোমার কি মতামত? আমার সিনিয়র গণমাধ্যমে কালকে সারাদিন ছিলাম আপনাদের, এবং যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যেটা অরাজকতা বোঝা যাচ্ছে। মানুষ যার যেমন চাইছে, মানে এটা শুধুমাত্র পার্টিকুলার একটা শ্রেণী, যে আজকে রাজ্যে দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী হচ্ছে যারা শাসক দল, একটা শ্রেণী হচ্ছে যারা সাধারণ মানুষ। শাসক দলের বিরুদ্ধে বিপরীত বলবো না, তার কারণ হচ্ছে এই সাধারণ মানুষ যে কিভাবে নিপীড়িত হচ্ছে সেটা খুব সামান্যতম জিনিস, যাদের মানে অত্যন্ত সাহস এবং খুব দৃঢ়তা না থাকলে আজকে হাইকোর্টে তারা এই বিচারটা পাচ্ছে। তাহলে সাধারণ মানুষ অবস্থা শেষ। আজকে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অবস্থা পুরোপুরিভাবে শেষ। কিছু মানুষ বলতে পারছে না, কিছু মানুষ এই জায়গায় আসবে, কিভাবে আসবে? তাদের হাতে এক নম্বর হচ্ছে জীবিকা ছেড়ে এখানে আসবে হাইকোর্টে। সেটা হচ্ছে আমার বক্তব্য, যে আজকে রাজ্যের তরফ থেকে বা রাজ্যের শাসক দলের তরফ থেকে যে জায়গাটা আছে সেটা সম্পূর্ণ অরাজকতা এবং বেনিয়ম হিসেবে চলছে। আর একটা দৃষ্টিতে বলি, যে অনেক মানুষদেরই যাদেরকে হাইকোর্ট অব্দি পৌঁছাতে পারেন না, তো সেই তাদেরকে পৌঁছানোর নিয়ে আসারও কিন্তু একজন কর্ণধার দরকার। সেখান থেকে বেশ কিছু মানবাধিকার সংগঠন তারা কাজ করে। সেই সংগঠনেরই একজন কর্মী এবং অ্যাডভোকেট, তিনি হচ্ছেন এই অপরাজিতা মিত্র। তা ওনারা এই ধরনের বেশ কিছু যারা খুব দুস্থ মানুষ তাদেরকে নিয়ে আসছেন। আমার মনে হয় তাদেরকে যে ওনারা এখানে নিয়ে এসছেন, একটা আমার মনে হয় তারও কিছু বক্তব্য যদি আপনি নেন তাহলে মনে হয় এটার ক্ষেত্রে খুব রিলিভেন্ট। বলছি প্রশাসন তো কোনো কাজ করছেন, আপনারা সাহস পাচ্ছেন কোথা থেকে? দেখুন, সাহসটা পেতে হবে, কেন কি যারা কমন লোক আছে, কমন পিপল, হিউম্যান রাইটস হচ্ছে কমন লোকেদের জন্য, পলিটিক্স হচ্ছে কমন লোকেদের জন্য। এখানে রুলিং পার্টির সাথে অপোজিশন পার্টির সারাক্ষণ ঝামেলা হতে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গই একমাত্র একটা স্টেট পুরো দেশে, পুরো ইন্ডিয়াতে একমাত্র, যেটা তন্ময় স্যার বললেন, তন্ময় স্যারের সাথেও আমি রেগুলারলি কাজ করছি, এইটাই একমাত্র স্টেট যেখানে এরকম করে ল অ্যান্ড অর্ডার ভাঙচুর হচ্ছে রোজ, মানে ডেলি। 2021-এও যখন ইলেকশন হয়েছিল, বিধানসভা ইলেকশন হয়েছিল, তখনও ভায়োলেন্স যেরকম রেটে হয়েছে তখন থেকেই দেখছি। ল করেছি, কমন লোককে হেল্প করার জন্য করেছি, তো হিউম্যান রাইটসটাও ওই জন্যই করছি। এখন সেম জিনিস হচ্ছে, 4 তারিখে যেই ইলেকশনের রেজাল্ট বেরোতে শুরু করে দিয়েছে, সব ছোট ছোট জায়গায় সব মারামারি ভাঙচুর এসব হচ্ছে। বিজেপির লোকেদের সাথে হচ্ছে, ওদের সাপোর্টারের সাথে হচ্ছে, বা যাই হোক রুলিং পার্টির অপোজিশনে যারাই আছে তাদের সাথেই হচ্ছে। এরকম করে মানে ল অ্যান্ড অর্ডার ভেঙে যাওয়াটা, সেটাই সাহসটা দিচ্ছে যে ওনারা সাফার করছে, ওনাদেরকে তো কেউ কাউকে বাঁচাতে হবে। এর জন্য হিউম্যান রাইটসটা করছি, ওই জন্যই অ্যাডভোকেসিটা করছি। আপনার নাম? অপরাজিতা মিত্র। বলছি এই যে আপনারা তো একজন দুজনকে সহযোগিতা করতে পারবেন, আপনাদের ক্ষমতা মুষ্টিমেয়, কিন্তু বাকি লোকেদের কি হবে? একজন দুজনকে সহযোগিতা করতে পারলেই তারা অন্য লোকেদেরকে বলছেন, তারাও ফোন করছেন, জিজ্ঞেস করছেন যে ম্যাডাম এরকম চিঠি পাঠানো হবে, এরকম ভায়োলেন্স হচ্ছে আমাদের সাথে, আমাদেরকে এসে হুমকি দেওয়া হচ্ছে যে তোদেরকে দেখে নেবো, তোদেরকে মেরে ফেলবো, তোদের বাড়ি ভাঙচুর করে দেবো, লুট করে নেবো সবকিছু, গরু বাছুর সব লুট হয়ে যাচ্ছে, টাকা পয়সা সব ঝোঁক হয়ে যাচ্ছে, জীবন হারাচ্ছে লোকেরা, নিজেদের বাড়িতে থাকতে পারছে না, বাড়ির থেকে বেরিয়ে যেতে হচ্ছে, জেলা থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে, ডিস্ট্রিক্ট বদল করে নিতে হচ্ছে, গ্রাম বদল করে নিতে হচ্ছে। তো সবাইকেই বাঁচাতে হবে, যাদের যতজনকে বাঁচানো যায় ততজনকেই বাঁচানো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে কি ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে। ভোটে জিতেছে সেটা একরকম জিনিস, কিন্তু সেই ভোটে জেতা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টের বহু আইনজীবীরা তারা কিন্তু ডাউট করছেন, তার মধ্যে তন্ময়দা অন্যতম। তিনি বলছেন এই ভোটে জেতার ওপরেও কিন্তু সিবিআই তদন্ত হওয়া উচিত। সত্যি কথা, কিন্তু এই জায়গা থেকেই আমরা বলছি দর্শক, যেভাবে রাজ্যে নানান ধরনের ঘটনা ঘটছে, এইগুলো কিন্তু আলোকপাত করছে না। বিভিন্ন স্টেটে কিন্তু এই পশ্চিমবঙ্গের সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করছে পশ্চিমবঙ্গের জন্য। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।